দর্শক, আজ আমরা হারিয়েছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, যাকে আমরা দেশনেত্রী, দেশের মা, গণতন্ত্রের মা বা আপসহীন নেত্রী বলে জানি। আমরা তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 3 দিনের জন্য। আজকের আয়োজন জুড়ে আসলে আমরা কোনো রাজনৈতিক আলাপ করব না, বরং আমরা সেই দিনগুলোতে আসলে ফিরে তাকাবো, যে দিনগুলোতে বেগম খালেদা জিয়া আসলে যেভাবে হয়ে উঠেছেন আমাদের সকলের অভিভাবক, সকলের নেত্রী, দেশের একজন নেতা। আমাদের সাথে 3 জন অতিথি আছেন, পরিচয় করাবো। আছেন এহসান মাহমুদ, সাংবাদিক ও সাহিত্যিক, স্বাগতম আপনাকে। আছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট, স্বাগতম আপনাকেও। এবং আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। আজকে আসলে তেমন কিছু বলার নেই, ওপেনিংটাও খুব মাইল্ড ছিল এবং সারাটা দেশই আসলে এখন শোকাহত এবং 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকের এই দিনে বসে বেগম খালেদা জিয়া সম্পর্কে কি বলতে চান? বেগম খালেদা জিয়া সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার যে একটি কাহিনী, সেই কাহিনী হচ্ছে তার জীবন। তিনি যখন প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন, তিনি কিন্তু সেইভাবে আমরা তাকে কখনো দেখতাম না। তিনি খুবই পর্দার আড়ালে থাকতেন। কখনো ভ্রমণে গেলে বা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পেলে শুধু তাকে আমরা দেখেছি। প্রচার বিমুখ ছিলেন। আমরা তখন স্কুলে পড়ি, আমার মনে আছে যে তাকে নিয়ে খুব একটা যে আলোচনা হতো সেই রকমও নয়। কিন্তু যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে রাজনৈতিক একটা অস্থিতিশীলতা, বিএনপি ভেঙে দেওয়ার একটা চেষ্টা চলছিল, একাধিক বিএনপির নেতা স্বৈরাচার শাসক এরশাদের সঙ্গে হাত মেলাতে শুরু করেছিলেন, সেই সময়টাতে তাকে সবাই অনুরোধ করে রাজনীতিতে নিয়ে আসে। তিনি কিন্তু রাজনীতিতে আসতে তেমন আগ্রহী ছিলেন না এবং তখন তার বয়স অনেক কম। সেই সময় তিনি এসেছিলেন মূলত দল এবং আদর্শকে বাঁচাতে, এবং সেই আদর্শকে বাঁচাতে এসে, দলকে বাঁচাতে এসে তিনি দেশকে বাঁচানোর জন্য রাজনীতিতে যুক্ত হলেন। এবং তারই রাজনীতি আমরা যতটুকু দেখেছি, আমরা দেখেছি যে তিনি কথা দিলে কথা রাখতেন। মানে তার প্রতিশ্রুতি ভঙ্গ করার ইতিহাস খুবই কম, নাই, বলতে গেলে নাই। যে কারণে মানুষ তাকে স্বয়ংক্রিয়ভাবে আপসহীন বলে উল্লেখ করত, এবং এই আপসহীনতা তার ছিল। তার যারা বিরোধী, একসময় ছাত্র রাজনীতি যখন আমি করেছি, আমি তো ছাত্র দল করি নাই, কিন্তু ওই সময় আমি এবং আমার মতো অনেকে তাকে রেসপেক্ট করতাম। এবং শুধু রেসপেক্ট করতাম এই জন্য যে আমরা জানতাম যে প্রতিপক্ষ হিসেবে তার চাইতে উত্তম কোনো প্রতিপক্ষ হতে পারে না। কেননা আপনি নিশ্চিত জানেন যে আপনার প্রতিপক্ষ কাউকে অপমান করে না, আপনার প্রতিপক্ষ গালিগালাজ করে না, আপনার প্রতিপক্ষ অন্যায় কথা বলে না। তো এইরকম একজন প্রতিপক্ষ যদি কারো থাকে, তাহলে রাজনীতি করাটা অনেক সহজ হয়। এবং যখন আমি রাজনীতি ছেড়ে দেই 92 সালে, তখন কিন্তু এই কারণেই ছেড়েছিলাম। কারণ আমাদেরকে বলা হচ্ছিল গালিগালাজ করতে, আমাদেরকে বলা হচ্ছিল অন্যায় সমালোচনা করতে, মিথ্যা কথা বলতে। একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল যে ছড়িয়ে দাও, মানে মিথ্যা একটা বলো এবং সেটা ছড়িয়ে দাও। এই যে ছড়িয়ে দেওয়ার রাজনীতি, এটা বেগম জিয়া কখনো করেন নাই। উনি দেখবেন নির্বাচনের জয় পরাজয়ের চাইতে উনি সবসময় যেটা ঠিক সেটা বলার জন্য উনি চেষ্টা করেছেন, এবং তিনি কখনোই নিজের স্বার্থ দেশের চাইতে বড় করে দেখেন নাই। চাইলে তিনি বিভিন্ন জায়গাতে হাত মিলিয়ে বাংলাদেশের যে রাজনীতির গতি প্রকৃতি, তাতে ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা এনজয় করা, ক্ষমতাকে ব্যবহার করা, এই কাজগুলি করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। এবং প্রতিকূলতার মুখে ভেঙে পড়ার যে একটা ব্যাপার থাকে, এটা আমরা তার মধ্যে দেখি নাই কখনো। একজন মানুষ হিসেবে তিনি অনুসরণীয়, কিন্তু রাজনীতিবিদ হিসেবে আমার মনে হয় যে তিনি আরও অনুসরণীয়। এই কারণে যে কেউ যদি প্রকৃত অর্থে একজন রাজনীতিবিদ হিসেবে ইতিহাসে তার নাম লিখতে যান, তাহলে কিন্তু দল তার নাম লেখায় না, কিংবা মানুষও তার নাম লেখায় না, তার আচরণই তাকে ইতিহাসে অক্ষয় করে, অমর করে। আপনি নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করেন, তিনি নেলসন ম্যান্ডেলা হয়েছেন কারণ তিনি একাগ্র চিত্তেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। আপনি যদি গান্ধীর কথা চিন্তা করেন, পুরো দল ছিল অসহযোগ আন্দোলনের বিপক্ষে, তিনি ধীরে ধীরে অসহযোগ আন্দোলনে সবাইকে নিয়ে এসেছেন এবং অসহযোগ করে ব্রিটিশদের এখান থেকে যাওয়ানোর জন্য চেষ্টা করেছেন, এবং তারই পক্ষের লোকেরাই তাকে কিন্তু হত্যা করেছে, কিন্তু তিনি তার আদর্শ থেকে সরেন নাই। আপনি যদি পাকিস্তানের কথা চিন্তা করেন, সেখানে জিন্নাহ সাহেবের দিকেও যদি তাকান, তাহলে দেখবেন যে একই রকম চরিত্র। আপনি যদি আমেরিকা কিংবা ইংল্যান্ডে যান, আপনি যদি চার্চিলের দিকে তাকান, নির্বাচনে পরাজিত হয়েছেন যুদ্ধের পরপরই। মানুষ তাকে যুদ্ধের সময় প্রধানমন্ত্রী ভেবেছে, কিন্তু যুদ্ধের পরে ভাবে নাই। কিন্তু চার্চিল কিন্তু তার অবস্থান থেকে সরেন নাই। ঠিক একইভাবে আপনি দেখবেন যে যত রাজনীতিবিদ তাদের কাজের জন্য ইতিহাসে নাম লিখেছেন, তারা প্রত্যেকেই নীতি এবং আদর্শের প্রতি অবিচল থেকেছেন
এবং তিনি প্রকৃত অর্থে যে আপসহীন খেতাবটি পেয়েছিলেন এটিকে মর্যাদা করেছেন। এবং এটা আসলে একটি উদাহরণ হয়ে থাকবে। আমরা একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে শুনি, বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকের এই দিনে কি বলতে চান? ধন্যবাদ। আমি আজ যখন ওনার মৃত্যু সংবাদটা পেলাম, আমার মানে কতগুলো স্ন্যাপশটের মতো মাথায় ভেসে উঠলো। আমার বাবা চলে গেলেন গত বছর, আমাদের মানে মূল পরিবারের প্রথম কোনো সদস্যকে আমরা হারালাম, এক্সটেন্ডেড ফ্যামিলির হারিয়েছি। তো বাবা চলে যাওয়ার পরও অনেকগুলো স্ন্যাপশট মাথার মধ্যে ঘোরে, মুহূর্তে এরকম অনেকগুলো স্মৃতি। তো বেগম খালেদা জিয়ার জীবন নিয়েও আমার আসলে অনেকগুলো স্ন্যাপশট আসলো, অনেকগুলো তুষার ভাই খুবই চমৎকারভাবে কাভার করলেন। আমি একটা স্ন্যাপশট দিয়ে শুরু করি। 5th আগস্টের পর, মানে ধরুন এই মুহূর্তেও আপনি ফেসবুকে পাবেন শুধুমাত্র তার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা কি বলেছেন এগুলো কম্পাইলেশন ফেসবুকে লোকজন করে দিয়েছে, ঘুরে বেড়াচ্ছে। তার লিভার সিরোসিসকে ইন্ডিকেট করে কি কুৎসিত কথা তিনি বলেছেন। এর বাইরে ওনার অসুস্থতা নিয়ে উনি আরাম করছেন জেলে গিয়ে, এসব অনেক কিছু। তো 5 আগস্ট পরবর্তী সময় আমি না ওনার জায়গায় আমার নিজকে রেখে একটু চিন্তা করে দেখেছি। মানে শেখ হাসিনার বিরুদ্ধে তো আমাদের নিজেদেরও ফাইটের একটা লম্বা ইতিহাস আছে। আমি নিজকে একজন মোটামুটি স্মুথ টকার হিসাবে বলতে চাই, কিন্তু আমি দেখলাম আমিও আমার ইয়েটা ধরে রাখতে পারিনি। মানে তার বিরুদ্ধে আমি অ্যাগ্রেসিভ কথা বলেছি, প্রয়োজন না থাকলেও বারবার বলেছি উনি তো পালিয়ে গেছেন। মানে এইটা গায়ের জোরে সবসময় মানে মানুষকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি। বেগম খালেদা জিয়ার মতো সাফার কে করেছে শেখ হাসিনার হাতে? আসলে উনি ব্যক্তিগতভাবে, আমি এভাবে যদি বলি, তুষার ভাই আছেন ডক্টর, আমরা বেসিক যারা ডাক্তার জানেন তারা জানেন লিভার সিরোসিসের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। তো উনি এবার যখন গেলেন, ব্রিটেন বলল আসলে ওই সময়টা ওনার পেরিয়ে গেছে। উনি যদি শেখ হাসিনার এই অত্যাচার না হতো, আমরা ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে কথা বলছি, আমরা ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যদি না বলি, উনি যদি আগে যেতে পারতেন, উনি তো 18 সালের আগেই জেলে গেছেন, উনি যদি আগে যেতে পারতেন, হতে পারতো যে ওনার একটা লিভার ট্রান্সপ্লান্ট হতে পারতো উনি আরও বেশ কিছুদিন আয়ু পেতেন, হতে পারতো বলছি। ওনার এক ছেলে, উনি অবরুদ্ধ থাকা অবস্থায় একটা ছেলে মারা গেছেন, এক ছেলেকে টর্চার করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ক্রমাগত মিথ্যা মামলা দিতে দিতে তাকে দেশে আসতে দেওয়া হয়নি। উনি শেষ পর্যন্ত কবে দেখলেন? এই 5 আগস্টের পরে গিয়ে সেই ছেলের সাথে দেখা হলো কিছুদিন, তাই তো? ওনার জীবন শেষ করে দিয়েছে। অত্যন্ত কুৎসিত মিথ্যা একটা মামলায় তাকে নেওয়া হয়েছে এবং কুৎসা করা হয়েছে, এতিমের টাকা মেরে দিয়েছে। দেখবেন শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বাইরে সব জায়গায় বলছে। তো ওই জায়গায় দাঁড়িয়ে 5 আগস্টের পর একটা বাক্য উনি বলছেন না, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। উনি মানুষ হিসাবে ওনাকে, এটা যে কেউ ওনার, আবার এই কথাগুলো বলার সময় বলে রাখা ভালো, বেগম খালেদা জিয়া কিন্তু মানুষ ছিলেন। আমাদের এই সোসাইটির একটা প্রবলেম আছে, সাবকন্টিনেন্টেরই প্রবলেম আছে, আমরা ক্যানোনাইজ করি মানুষকে, মানুষের উপর সন্তত্ব আরোপ করার চেষ্টা করি। কেউ সন্ত না, কেউ সাধারণ না। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভুল আছে, কিন্তু এই যে আমি কথাগুলো বলছি, এটা নেসেসারিলি মিন উনি নিখুঁত ছিলেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে উনি যে অ্যাটিটিউড দেখিয়েছেন, কথাবার্তা যে পরিমিতি বোধ দেখিয়েছেন, যেভাবে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপরে যাতে কোনো সন্ত্রাস বা কোনো কিছু না হয়, মানে এই জায়গা থেকে প্রথম আমার মাথায় আসলো। এবং আমি নিজে যে জায়গাটায় পরাজিত হয়েছি বলে মনে করি, আমি অনেক সময় শেখ হাসিনার বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেছি, আমি এটাকে জাস্টিফাইও করি, কিন্তু উনি তার ঊর্ধ্বে চলে গেলেন। সো এইরকম একজন মানুষ, এবং সেই কারণেই যেটা দাঁড়ালো, উনি জাতীয় অভিভাবকে পরিণত হয়েছেন। এবং আমি ধারণা করি আওয়ামী লীগেরও অভিভাবক হিসেবে তাকে মেনে নেওয়া উচিত, কারণ তাদের যে বিপদের কথা তারাই একসময় বলেছিল যে তাদের যদি পতন হয় 5 লাখ 3 লাখ মানুষকে মেরে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাগুলো ঘটতে পারেন নাই কারণ বেগম খালেদা জিয়া এবং অবশ্যই তার সন্তান জনাব তারেক রহমানের যে আহ্বান। সো এই জায়গায় কাউকে নিয়ে নিজকে নিয়ে যেতে পারা, এটা একটা ব্যাপার। ধরুন এই মুহূর্তে একজন, উনি একটা রাজনৈতিক দলের তো চেয়ারপারসন, এখনও কাগজে কলমে ডিজোরে উনি চেয়ারপারসন, অথচ ওনাকে মানছে কিন্তু আর বাকি সব দল। প্রত্যেকটা বাংলাদেশে সেনাবাহিনীও আমার মনে হয় তার কথা শুনতো প্রয়োজনে। আমরা এই জন্য উনি যখন খুব অসুস্থ ছিলেন খুব বলতাম যে আমাদের স্বার্থেই তাকে আরও কিছুদিন যদি থাকতেন তিনি, বিশেষ করে নির্বাচনের পরও আমি হাঞ্চ করি কোনো না কোনো কনফ্লিক্টের সম্ভাবনা আছে। পোস্ট আপরাইজিং যেসব দেশে নির্বাচনও হয়েছে, ইজিপ্টে, তিউনিসিয়াতে, নির্বাচনের পরও কিন্তু ক্রাইসিস হয়েছে। সো ওনার ওই জায়গাটা, মানে একটা মানুষ, উনি বিএনপির চেয়ারপারসন কিন্তু ওনাকে জামাত মানেন, এনসিপির নেতারা মানেন, এবং এনসিপির একজন নেত্রী একবার তার সাথে দেখা করে এসে বলেছিলেন যে উনি তাকে বলছেন তোমরা দেশে থাকো, তো বলছেন এই কথা তার চাইতে ভালো কে বলতে পারে। আমি আবার একটু 18তে ফিরে যাই। আমরা তখন জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে, আমি তখন আমি অ্যাক্টিভ পলিটিক্স করতাম, ঐক্যফ্রন্টের খুব কেন্দ্রীয় জায়গাটা আমি কাজ করছি। উনি যদি তখন 40-50টা সিটের একটা সেটেলমেন্টে তিনি যেতেন, উনি সুন্দর মতো ওটা হতো, উনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতেন, সন্তানের সাথে থাকতেন, সব ডিল ছিল। 24-এর আগেও তাই। 24-এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতারা তার সাথে যখন দেখা করতে গেছেন, আমি কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন কোনোভাবেই যাতে কেউ এই নির্বাচনে না যায়।
ওনার দল ভেঙে নেওয়ার চেষ্টা হচ্ছে, ওনার সাথে আবার ওই একই রকম ডিলের চেষ্টা হয়েছে করেনি। সেই কারণে আমি প্রায় বলি শেখ হাসিনা পতনের সবচেয়ে বড় আনসাং হিরো বা হিরোইন হচ্ছে খালেদা জিয়া। উনি ওনার জীবনটার আয়ুটার ঝুঁকি নিয়ে এই কাজটা ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছেন। উনি যে থেকে গেছেন দেশে, এবং শুধু এখন না, শেখ হাসিনারও ঋণী থাকা উচিত। একেবারে সময় শেখ হাসিনা কিন্তু পালিয়েছিলেন চিকিৎসার নাম দিয়ে। বেগম খালেদা জিয়াকে ওই দুজনকে পাঠিয়ে দিতে পারলেই -2 যাবতীয় কাজ করে ফেলতো। খালেদা জিয়া যাননি, সেটা দেখে শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে এসেছিলেন। তো সুতরাং এই যে তার মানে খুবই স্ট্রং, কিন্তু তার রেটরিকে বক্তব্যে তিনি অ্যাগ্রেসিভ না, এবং আমি ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করব। কারণ হলো এখনকার পৃথিবীতে গ্লোবালি এক ধরনের রাইটিস্ট পলিটিক্যাল উত্থান হচ্ছে, মানে অত্যন্ত অ্যাংরি কথাবার্তা, স্ল্যাং বলার প্রবণতা, এগুলো গ্লোবালি আছে। আপনি স্ট্রং লিডার হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সেটা একেবারে বিপরীতে তিনি ছিলেন। এবং ঘটনাচক্রে আমি দেখলাম তার সন্তান জনাব তারেক রহমানও বেশ খানিকটা সেই ধারায় কথা বলছেন। এটা রাজনৈতিকভাবে সঠিক কি বলি, যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু আমি যেহেতু এই রাজনীতিটা পছন্দ করি, তো বেগম খালেদা জিয়ার এই জিনিসটা আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, উনি আপোষহীন ছিলেন, আবার প্রয়োজনে আপোষও করেছেন। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন বিএনপি অ্যাগ্রি করছিল না, আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি নাই, ওনাদের অনেক আগেই মানা উচিত ছিল বলে মনে করি। আচ্ছা, কিন্তু 96 যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, যেটি নিয়ে আওয়ামী লীগ তীব্র সমালোচনা করে, ওই নির্বাচনটা হতো কারণ একটা পর্যায়ে এসে বেগম খালেদা জিয়া এবং তার সরকার মেনে নিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার করবেন। এটা কিন্তু জনগণের আন্দোলনের মুখে উনি স্বীকার করেছেন, অ্যাগ্রি করেছেন। এই নমনীয়তাটাও প্রয়োজন ছিল। নির্বাচন তো হয়ে গিয়েছিল, 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, 14 সালের 5 জানুয়ারি কি একই রকম একটা নির্বাচন হয়েছিল না? ওটা করে শেখ হাসিনা 5 বছর থেকে গেলেন না? খালেদা জিয়া আসলেন, প্রথমে এই বিলটা আনা হলো তত্ত্বাবধায়ক সরকারের, এনে সেটা পাশ করে উনি রিজাইন করে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে দিলেন। একদিনও উনি ক্ষমতাটাকে এক্সটেন্ড করার চেষ্টা করেন নাই। সেরকম আপনি বাঁকে বাঁকে পদে পদে একদম প্রতিটি জায়গা আসলে এমন উদাহরণ আবারও আছে। বলছি, এটা বলে রাখা ভালো, উনি চলে গেছেন। কোনো একদিন আমরা যখন খালেদা জিয়াকে বাংলাদেশের পলিটিক্যাল ইম্প্যাক্ট নিয়ে কাজ করব, তার ভুলগুলো নিয়ে আলোচনা করব। তার ভুলও আছে, সবারই ভুল থাকে। তরুণ যারা আছেন তাদের মধ্যে, বা আমরা যারা শিল্প সাহিত্য সংস্কৃতির ধারক, তাদের কাছে আসলে বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতাটা কেমন? জি ধন্যবাদ। আমার দুই সহ আলোচক দুজনেই আমার অগ্রজ, তাদের কথা দেখি খেয়াল করি। তো খালেদা জিয়া, আমরা যারা 90-তে যারা জন্মগ্রহণ করেছি এবং সেই সময় আমরা যারা বড় হয়েছি, সেই সময়ে খালেদা জিয়াকে আমরা তো প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি, এবং তখন তার মানে হচ্ছিল যে দেশের মাথার উপরে তিনি আছেন, মুকুট হয়ে আছেন, এরকম চরিত্র নিয়ে কিন্তু আমরা তাকে দেখেছি। সেই খালেদা জিয়াকে আমরা বিভিন্ন চরিত্রে দেখেছি। বিশেষ করে এটা শুধু খালেদা জিয়ার একার ক্ষেত্রে না, ব্যক্তি মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, তারপরে সে বিভিন্ন পেশাগত, সামাজিক, রাজনৈতিক নানা চরিত্রে তাকে অভিনয় করতে হয়। তো খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই ঘটেছিল। কিন্তু এটা করতে গিয়ে মানুষ বিভিন্ন পদে থাকতে গিয়ে বা বিভিন্ন পদে অধিষ্ঠিত হতে গিয়ে, অভিনয় করতে গিয়ে মানুষের কিছু ভুল ত্রুটি হয়, এবং সেই ভুল ত্রুটিটি জীবনের একটা পর্যায়ে এসে তারা সেটা বুঝতে পারেন। খুব কম সংখ্যক মানুষ সেটা পারেন, এবং তারা সেটা অনুতপ্ত হন। অনুতপের মধ্য দিয়ে তিনি এক ধরনের জাহিদ ভাই বলছিলেন যে সন্তুর জীবন, আমরা কেউ তো আসলে সন্তু নই, আমরা আসলে সন্তুর মতো ভাবি বা কেউ এরকম মনে করি। খুব কম মানুষই সেটা পারেন। আমরা দেখেছি যে খালেদা জিয়া তার শেষ বয়সে, একদম শেষের দিকে, পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত দেখিয়েছে একেবারেই একটি বানোয়াট মিথ্যা মামলায় তাকে পরিত্যক্ত ভবনে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে তিনি ছিলেন রোগে, শোকে, বয়সে, সেখানে তিনি জর্জরিত ছিলেন। পুত্র হারিয়েছেন, এক পুত্র দেশের বাইরে। সেই অবস্থায় আমরা দেখলাম 5ই আগস্ট এলো। 5ই আগস্টের পরে তিনি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি মুক্তি পেলেন, এবং মুক্তি পাওয়ার পরে তিনি প্রথম যেই বক্তব্যটি গণমানুষ মানে আমাদের জনপরিসরে এলো, তার ভিডিও বার্তায় তার বক্তব্যটি, সেখানে তিনি বললেন, হিংসা নয়, প্রতিহিংসা নয়, কারোর প্রতি রাহাজানি কিংবা রক্তক্ষয়ী কোনো কিছু নয়, আমরা দেশে শান্তি শৃঙ্খলার চাই। এই যে আমার আগের যে দুই আলোচক বলে গেলেন যে খালেদা জিয়া কিন্তু তারপরেও মানে তার সবচেয়ে বড় ভিকটিম তিনি কার? শেখ হাসিনার সবচেয়ে বড় ভিকটিম তো আসলে তিনি ছিলেন। সেদিন যদি বিএনপির সর্বোচ্চ নেতা হিসাবে তিনি যদি একটু
কটু বাক্যে বা তার বক্তব্যে যদি একটু উষ্মা প্রকাশ পেত, তাহলেও আওয়ামী লীগ যে মনে করতো যে সারা দেশে তাদের পতন হলে 5 লক্ষ মানুষ মারা যাবে, খালেদা যদি উষ্মা প্রকাশ করতো 5ই আগস্ট সন্ধ্যায়, তাহলে অন্তত 1 লক্ষ মানুষ সেদিন বাংলাদেশে আওয়ামী লীগের রক্তে লাল হয়ে যেত। সেটা তিনি করেন নাই। তাকে আমরা দেখেছি শান্তি শৃঙ্খলার কথা তিনি সেখানে বলেছেন। দেখেন, খালেদা জিয়া শুধু বাংলাদেশের একজন মানুষ হিসাবে নন, সারা পৃথিবীর, বিশেষ করে আপনি মুসলিম বিশ্বের উদাহরণটা আমি এই জন্য দিচ্ছি, সারা পৃথিবীর মুসলিম বিশ্বের একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি প্রথম তার পূর্ণাঙ্গ মেয়াদ তিনি পূরণ করেছিলেন। এর আগে বেনজির ভুট্টো, তিনি 88 থেকে 90 2 বছর ছিলেন, তিনি তার পূর্ণাঙ্গ মেয়াদ পূরণ করতে পারেননি। কিন্তু খালেদা জিয়া 91 থেকে 96 পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে সফলভাবে, এবং বাংলাদেশে যেই বহুদলীয় গণতন্ত্রের যাত্রা, গণতান্ত্রিক ধারা, সেটা 91 সালের যে সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন, সেটাকে বলা হয় সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটি। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান নেতা হিসাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, এবং তিনি সফলভাবে 5 বছর বাংলাদেশকে শাসন করলেন। এবং একজন নারী হিসেবে চিন্তা করেন আপনি, বাংলাদেশকে বলা হয় যে গ্রামের দেশ, সেই প্রত্যন্ত অঞ্চল, সেই দিনাজপুর থেকে খালেদা জিয়া 1960 সাল পর্যন্ত, 65 সাল পর্যন্ত তিনি দিনাজপুরে রইলেন। 1945 তার জন্ম, 65 সাল পর্যন্ত তিনি দিনাজপুরে রইলেন। জিয়াউর রহমানের সাথে যখন বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন, তখন জিয়াউর রহমান একজন ক্যাপ্টেন। জিয়াউর রহমান যখন বদলি হয়ে গেলেন, তখন তিনি কর্মসূত্রে স্বামীর কর্মস্থলে গেলেন, এবং তার আগ পর্যন্ত 20 বছর তিনি দিনাজপুরে রইলেন। এবং সেখান থেকে বেড়ে ওঠা একজন নারী পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, এবং বাংলাদেশের যে নারী পুরুষের যে সমান অধিকার, এবং পুরুষের নামের পাশাপাশি সন্তানের অভিভাবক হিসাবে যে নারীর নাম, মায়ের নাম দিতে হবে, নারীদের জন্য শিক্ষা বিস্তার, নারীদের জন্য বিনা বেতনে শিক্ষা, প্রাথমিক শিক্ষা পর্যন্ত, এবং উপবৃত্তি চালু করা, এই যে একজন নারী প্রধানমন্ত্রী বলেই কি তিনি এটা চালু করতে পেরেছিলেন কি না। এবং আমার ধারণা, মানে শুধুমাত্র দলীয় নেত্রী কিংবা দলীয় প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, এসবের বাইরেও মানে ব্যক্তি খালেদা জিয়াকে নিয়ে, তিনি আসলে ব্যক্তি খালেদা জিয়াকে নিয়ে যখন আমরা আলোচনা করি, বিশেষ করে গত 1.5 দশকে, এটা একটা দুঃখ, মানে আমার ব্যক্তিগত, আমার মানে নিজেদের সাথে আলোচনা করতে গেলে আমরা প্রায় বলি যে খালেদা জিয়ার মতো একজন মানুষ, যিনি তার প্রতিপক্ষকে কখনো কোনো কটুবাক্যে জর্জরিত করেননি, কারোর প্রতি হিংসা ছড়াননি, অন্তত তার মুখের ভাষায় তিনি তার প্রতিপক্ষকে কোনো ঘায়েল করেননি। তুষার ভাই যেটা বলছিলেন যে আমরা জানতাম যে তিনি প্রতিপক্ষ নেতা, কিন্তু তিনি কাউকে খারাপ কিছু বলবেন না, প্রতিপক্ষ হিসেবে তিনি ভালো। একদম। আমি আরেকটু বলি যে এমন প্রতিপক্ষ হিসেবে খালেদা জিয়া যাদেরকে পেয়েছিলেন, তার গোটা জীবনের, রাজনৈতিক জীবনের, তার প্রায় 41 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, 43 বছরের প্রায় রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে 41 বছর তিনি দলীয় প্রধান ছিলেন, এবং গত 1.5 দশকে তিনি প্রায় বিরোধী দলে ছিলেন। তার এমন মানুষদের বিরুদ্ধে তার রাজনীতি করতে হয়েছে, তার পটেনশিয়াল লস করতে হয়েছে, যারা ছিল তার উল্টো চরিত্রের, যারা মুখের কথায় গালি ছাড়া তারা কথা বলতে পারতো না, ঘৃণা দেওয়া ছাড়া তারা কথা বলতে পারতো না। এমন ব্যক্তিত্বের বিপরীতে যখন খালেদা জিয়াকে নিয়ে যখন আলোচনা করতে হয়, তখন আমরা আসলে এই তুলনাগুলো ঠিক আসলে ভাষা দিয়ে ঠিক করা যাবে না। সেই জন্য খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ, আমরা যতটা না রাজনীতিবিদ হিসাবে আগামী দিনে, আমার মনে হয় যে যেই বাংলাদেশে আমরা এরকম, এই উপমহাদেশের সাম্প্রতিক উদাহরণ আছে, সাম্প্রতিক নয়, সেটাও মহাত্মা গান্ধী ছিলেন তরুণদের জন্য আসলে তিনি উদাহরণ হয়ে থাকবেন। আমরা একটু আব্দুল নূর তুষারের কাছে শুনে আপনার কাছে আবারও আসবো। আব্দুল নূর তুষার, অনেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বা বাংলাদেশের মা বা আমাদের অভিভাবক যেটি আমরা বলি না কেন, তিনি আসলে এই আপসহীন নেত্রী বা বিএনপির চেয়ারপারসন থেকে সারা দেশের অভিভাবক কিভাবে হয়ে উঠলেন? রাজনীতিতে তিনি আসার পরে তার দলের মধ্যে বিরাট বিরোধিতা তাকে মোকাবেলা করতে হয়েছে। প্রচুর মানুষ ছিলেন ওই সময়, তারা নানানভাবে চেষ্টা করেছিলেন যাতে বিএনপির যে পরিচালনার ভার সেটি তার হাতে না থাকে। তিনি প্রথমে তাদের সঙ্গে ডিল করেছেন। আমার মনে আছে, আমি তখন স্কুলে পড়ি, স্কুল থেকে কলেজে যাচ্ছি, এরকম একটা বয়স। আমার মনে আছে যে আমরা প্রত্যেকদিন পত্রিকাতে নানান ধরনের বিষয় দেখতাম। সেই সময় আমি লক্ষ্য করেছি যে তিনি এই বিবাদ বিসম্বাদকে কখনো বাইরে আসতে দেন নাই, এবং যারা তার দল ছেড়ে গিয়েছেন তাদেরকেও উনি কিছু বলেন নাই। মানে এমন নয় যে কাউকে বললেন সে চোর, সে বাটপার, এরকম কোনো শব্দ ব্যবহার করলেন, উনি করেন নাই। বিশ্বাসঘাতক শব্দটা পর্যন্ত উনি খুব বেছে ব্যবহার করেছেন।
এরপরে আমরা যেটা লক্ষ্য করেছি উনি কী করে আপোষহীন হয়ে উঠলেন, এটা কিন্তু একদম খুব পরিষ্কারভাবে হয়েছিল যখন এরশাদ ইলেকশন করবে এরকম ঘোষণা দিল। তখন একটা ঐক্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ, যে সামরিক শাসন দূর করতে হবে। সেই জন্য প্রথমে 150 300 আসনে নেত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন দুটি অংশের, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। কোনো কারণে সেটি জেনে যাওয়ার পরপরই এরশাদ দ্রুত এই নির্বাচনের যে বিধি সংশোধন করে বললেন যে 5টার বেশি আসনে কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবেন না, একজন ব্যক্তি শুধু 5টি আসনে করবেন। তো একটা সিদ্ধান্ত হলো এইরকম যে এই সিদ্ধান্তের বিপরীতে কেউ নির্বাচন করবে না এবং এরশাদের নির্বাচন বয়কট করা হবে। এই আলোচনা থেকে বের হয়ে গেলেন বেগম জিয়া পক্ষ এবং শেখ হাসিনার পক্ষ, কিন্তু দেখা গেল মধ্যরাতে ঘোষণা চলে আসলো যে আওয়ামী লীগ ইলেকশন করবে। এবং ওই সময়টাতে কেউই এই বিষয়টাকে মেনে নিতে পারে না, এমনকি আওয়ামী লীগের ভেতরেও প্রচুর মানুষ এটার বিরোধিতা করেছিলেন। কিন্তু ঘটনাটা ঘটলো এবং এরশাদ একটি আইনি ভিত্তি পেয়ে গেলেন। একটা নির্বাচন করতে পারলে কিন্তু সামরিক শাসক সংসদীয়ভাবে তার যে বিভিন্ন ভুল ত্রুটি সেটাকে লেজিটিমাইজ করতে পারে, এবং সেই লেজিটিমাইজ করার প্রক্রিয়াতে আওয়ামী লীগ অংশ নিল। এবং সেই সময়ে দুটি টার্ম চালু হয়ে গেল, একটি হচ্ছে যে বেগম জিয়া আপোষহীন এবং তার প্রতিপক্ষ জাতীয় বেঈমান, এবং সেই রকম একটি বিষয় চালু হয়ে গেল, কিন্তু মানুষের মুখে মুখে চালু হয়ে গেল। এবং এই সময়টাতেই তিনি প্রথম প্রমাণ করলেন যে ক্ষমতায় যাওয়া আসলে তার খুব একটা উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, কিন্তু সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে কিংবা কোনো লোভে প্রলোভনে কিংবা ক্ষমতার অংশীদারিত্ব পাওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা তার মধ্যে নাই। এবং ওই সময়টা থেকে এর পরবর্তী সময়ে যতই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতায়, তিনি কিন্তু এই জায়গাতে অবিচল থেকেছেন। তিনি বারবার বলেছেন যে গণতন্ত্র রাখতে হবে, গণতন্ত্র বাঁচাতে হবে। এমনকি যখন তিনি প্রবল প্রতিকূলতার মধ্যে 1/11-এর সময়, সেই সময় কিন্তু তাকে, আমি যতটুকু জানি, সেই সময় আমি টেলিভিশনে প্রচুর অনুষ্ঠান তৈরি করি, সেই সময়টাতেও কিন্তু তিনি পরিষ্কার বলেছিলেন যে তিনি কোনোভাবেই বাংলাদেশ ছেড়ে যাবেন না। এবং পুরো পরিবারকে বিদেশে পাঠিয়ে দেওয়ার যে চেষ্টাটা ছিল সেটার বিপরীতে তিনি দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কিছু নাই এবং আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। এই বিষয়গুলি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ সমালোচনা করবেই, ফলে ওনার প্রতিপক্ষ যারা ছিলেন তারা কিন্তু সমালোচনা করবেনই। কিন্তু এই বিষয়গুলো একজন সাধারণ নাগরিকের দৃষ্টি থেকে দেখলে আমরা পরিষ্কার বুঝি যে একজন সাধারণ নাগরিক কিন্তু এই বিষয়টির উপরে আস্থা রাখে। দলের বিরুদ্ধে তাদের অনেক মতামত থাকতে পারে, বিএনপির অমুক ভালো না, অমুকের অমুক ভালো না, কিন্তু তার ব্যাপারে মানুষ নিশ্চিত ছিল যে তিনি কথা দিলে কথা রাখেন এবং তিনি জনগণের সাথে প্রতারণা করেন না। এবং যে কারণে লক্ষ্য করবেন উনি কোনো নির্বাচনে ওই অর্থে হারেন নাই, কিন্তু কোথাও উনি যতগুলি আসনে দাঁড়াতেন ততগুলিতে উনি জিততেন। এবং উনি জিততেন এমন এমন ভাবে যে ওনাকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যেত, ওনার দল সেই সুবিধাটা পেয়েছে। এবং আরও একটা ব্যাপার ছিল, এমন একজন নেতা বা নেত্রী যদি একটা দলে থাকে, সেই দলের লোকজনের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, কারণ সে মনে করে যে আমি যার পেছনে দাঁড়িয়েছি সে আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। এই বিষয়টি তিনি কিন্তু একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত দিয়েছেন। কি হতো উনি যদি এই সময় না ফিরতেন, ধরেন লন্ডনেই থাকতেন, উনি তো জানতেন যে ওনার একটা টার্মিনাল ইলনেস, আমরা ডাক্তাররাও জানতাম তার লিভারের যে পরিস্থিতিতে তিনি চলে গিয়েছিলেন, আর্থ্রাইটিসের যে আফটার এফেক্ট সেটা আপনারা দেখেছেন, এবং তার একই সাথে কিডনি ধীরে ধীরে ফেল করছিল, এবং আর্থ্রাইটিসের জন্য তাকে যে ওষুধগুলি দেওয়া হতো এই ওষুধগুলি কিন্তু অন্য অঙ্গের ক্ষতি করে, এবং তার নি রিপ্লেসমেন্ট হয়েছিল। তিনি আসলে জেলখানায় রেখে দেওয়ার মতো কোনো অপরাধ তিনি করেন নাই, কিন্তু এবং জেলখানায় তাকে যে পরিস্থিতিতে রাখা হয়েছিল সেটা অত্যন্ত মানবতার পরিস্থিতি। তার ওই রুমের মধ্যে ইঁদুর যাতায়াত করতো। তার ওই সময় জেলখানায় আমাদের ডাক্তাররা তো কাজ করেন, তারা বলতেন আমাদের কাছে। এরকম একটা পরিবেশে থেকেও কিন্তু তিনি আপোষ করেন নাই। অন্তত গুলশানে আসার জন্য তিনি রাজি হতে পারতেন যে ঠিক আছে আমি জেলে থাকবো না, আমাকে আমার বাড়িতে রাখেন, কিন্তু উনি রাজি হন নাই। উনি কিন্তু ওনার জায়গাতে ঠিক ছিলেন, এবং তিনি চাইলে লন্ডনে থেকে যেতে পারতেন শেষ দিনগুলি, তিনি কিন্তু ফিরে এসেছেন। তিনি এইখানেই, কারণ এইখানেই তিনি থাকতে চেয়েছেন, এবং তিনি চেয়েছেন, আমরা তো গান গাই, আমরা বলি যে এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, কিন্তু অধিকাংশ মানুষের জীবনে ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এটা গানের লাইনই হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পেলাম যে অন্তত আমাদের সময়ের একজন নেতা তিনি কিন্তু প্রমাণ করলেন যে তার যেই দেশেতে তিনি কাজ করেছেন, যে জনগণের জন্য তিনি কাজ করেছেন, সেই জনগণের কাছেই তিনি তার জীবনের শেষ দিনটা কাটিয়েছেন। আরেকটি বিষয় আমাকে ব্যক্তিগতভাবে খুব মুগ্ধ করেছিল। আমি তখন বিতর্ক করি, আমি গল্পটা আরেক জায়গায় ছোট্ট করে বলেছি।
আমি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি যে আমি বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিতর্ক দলের নেতা, আমরা বিদেশে যাব, আমাদের টাকা নাই। কেউ আমাকে বললো যে আপনি প্রধানমন্ত্রীকে দরখাস্ত লেখেন, তো লিখে দিলাম দরখাস্ত, কিন্তু ধরে নিয়েছিলাম দিবে না। কেন দিবে, তাই না? আমি ওনার দলের রাজনীতি করি নাই, রাজনীতি ছেড়ে দিলেই কি, এখনও তো ছাপ লাগিয়ে দেয় লোকজন, সেই ছাপ তো এখনও দেয়। হ্যাঁ, আমাদের ছাপ মারার রাজনীতি বাংলাদেশে আছে। তো সেই কথা ধরে নিয়ে আমি কিন্তু শুধু দরখাস্ত করে ধারণা করেছিলাম যে এটা কখনো হবে না। তখন ওনার মন্ত্রী ছিলেন নাজমুল হুদা সাহেব, উনি একদিন ফোন করে বললেন তোমাকে দেখা করতে হবে, তুমি সুগন্ধায় আসো। সুগন্ধা সম্ভবত তখন ওনার একটা অফিস ছিল, সেইখানে আমরা গেলাম বিকালবেলা, উনি নিয়ে গেলেন। আমি ভেবেছি উনি মনে হয় ডেকে পাঠিয়েছেন, কিন্তু উনি নিয়ে যাওয়ার পর উনি বললেন ওদের তো আসার দরকার ছিল না, আমি তো জানি, ওকে আনলেন কেন? তো আমি খুবই আশাহত হলাম যে প্রধানমন্ত্রী এত কাছে এসে উনি বলে যে আসার দরকার ছিল না, তার মানে ওনার টাকা দিবে না। তো আমরা চলে আসলাম, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে নিয়ে যাব, বিশ্ববিদ্যালয়ের এই ফান্ড নাই তখন। চলে আসলাম, হঠাৎ আরেকদিন একটা ফোন আসলো, তখন ওনার এপিএস সালাউদ্দিন সাহেব, এখন যিনি অনেক বড় নেতা, উনি ফোন করে বললেন তোমরা আসো, তোমাদের চেক হয়েছে। আমরা গিয়ে দেখলাম আমাদের চেক হয়েছে, উনি রুমে নিয়ে গেলেন। উনি খালি জিজ্ঞেস করলেন ওখানে কারা কারা যাবে, অমুক অমুক যাবে। সাবকন্টিনেন্টের দল যাবে কিনা জিজ্ঞেস করলেন, বললো ওদেরকে হারাতে পারবে? বললাম জি পারবো, মানে পারলেও বলতাম পারবো, না পারলেও বলতাম পারবো, কিন্তু আমরা হারিয়েছিলাম। আমাদের কাছে কোনো সাবকন্টিনেন্টের কোনো দল, মানে এই উপমহাদেশের কোনো দেশ আমাদের সাথে জিতে নেয়। তো এই জিনিসটা আমাকে খুবই মুগ্ধ করেছিল। আমি সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে দিলেন? তো উনি বললো যে দিবেনই তো, উনি তো দেশের প্রধানমন্ত্রী, উনি তো কোনো দলের প্রধানমন্ত্রী না, তোমরা যাচ্ছ দেশকে নিয়ে, দেশের জন্য ভালো কিছু করবা। তো আসার সময় আমরা প্রাইজ নিয়ে এসেছিলাম, তো সবাই আমাকে আবার বললো প্রাইজটা ওনাকে গিয়ে দিয়ে আসছেন। আমি রাজি হলাম না। তো রাজি হলাম না, পরে অনেকে বলতেছে কেন, এটা দিবেন, আপনার ছবি উঠবে। আমি বললাম না, এটা তো উনি টাকা দিয়েছেন বলে আমি পেয়েছি, তো এটা তো উনি আমাকে উপহার দিয়েছেন এবং বাংলাদেশের মানুষ দিয়েছে, আমি দিলাম না। কিন্তু আমরা আবার দেখা করতে গিয়েছিলাম, আমরা দেখা করে এসেছিলাম। এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছিল। অধিকাংশ লোক পদে যাওয়ার পরে দলেরও থাকে না, নিজের হয়ে যায় এবং নিজের জন্য সবকিছু করতে থাকে। কিন্তু ওই দিন আমি উপলব্ধি করেছিলাম যে অন্তত একজন মানুষ, উনি দলেরও না, নিজেরও না, উনি দেশের। উনি বিবেচনা করেন না। আমার সাথে যে গিয়েছিল মেহেরনিগার ছাত্র ইউনিয়ন করত, এবং সেও অবাক হয়েছিল। এবং মেহেরনিগার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে। এবং এরপরেও আমরা আরও বিতর্ক দল নিয়ে এর আগেও গিয়েছি, পরেও বিদেশে গিয়েছি। উনি যতদিন ছিলেন আমাদের কোনোদিন চিন্তা করতে হয় নাই এইরকম যে কোনো দলীয় বিবেচনায় কেউ কাউকে বিচার করবে। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে কিন্তু আমাদের পুরো দেশটা দলীয় হয়ে গেল এবং দেশের মানুষকে এমনভাবে বিভক্ত করা হলো যে বিভক্তির দায় আমরা এখনও ঘাড়ে নিচ্ছি। ফলে উনি থাকলে, জাহিদ যেটা বলেছে, আমি এটা বলে শেষ করি, ভালো হতো আরও কিছুদিন থাকলে, বিভক্তির পরিমাণ হয়তো আরও কমে আসতো। এবং উনি তো শেষের দিকে অনেক কথা বলতে পারেন নাই, যদি আরও কথা বলতে পারতেন, আমার ধারণা যে এত সন্ত্রাস, এত মব, এত নানান ধরনের অনিয়ম, এগুলো অনেক আমরা হয়তো আরো অনেক অনেক কিছু জানতে পারতাম। ডক্টর জাহিদুর রহমানের কাছে শুনবো, এই যে বেগম খালেদা জিয়ার পুরো জীবনের কথা যখন আমরা একটু স্মরণ করি বা ফিরে তাকাই, কি প্যাথেটিক একটা জীবন যাপন ওনাকে দিয়ে করানো হয়েছে। এক সন্তান ছিলেন না, আরেক সন্তান দূরে ছিলেন, জেলে জীবন কাটানো থেকে সবকিছু, এই সব কিছুর মাঝখানে আসে তিনি নিজের মনোবল যেভাবে ধরে রেখেছেন এবং শেষ পর্যন্ত যেভাবে দেশের মানুষের পাশে থেকেছেন, এই থেকে আসলে আমাদের কি শিক্ষা নেওয়ার আছে? আমি একটু পেছনে যাই। ইনফ্যাক্ট ওনার এই জিনিসটা আসলে আগে থেকেই শুরু হয়েছে। যেমন আমরা প্রায় বলি না, উনি গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা তো আক্ষরিক অর্থে। ধরুন আমরা আবার শেখ হাসিনাকে আনি, ইনফ্যাক্ট আমরা খালেদা জিয়াকে যখনই কথা বলি আমরা চাই বা না চাই, কারণ এই দুই নারী দীর্ঘ সময় বাংলাদেশের সবচেয়ে বড় দুটো দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা পছন্দ করি বা না করি এই রাষ্ট্রের ভাগ্য তাদের হাতেই ছিল। এবং যিনি বিভৎস হয়ে উঠলেন পরে, তার হাতে দীর্ঘ সময় ছিল বলে আজকে আমাদের ভাগ্যের এই অবস্থা। ধরুন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর যখন শেখ হাসিনা দায়িত্ব নেন, শেখ হাসিনা কিন্তু শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি একজন আপাদমস্তক রাজনীতিবিদ। আমি শেখ মুজিবুর রহমানের কথা বলছি। হয়তোবা তিনি সপরিবারে নিহত না হলে হয়তো শেখ কামাল তার উত্তরাধিকার হিসেবে থাকতে পারতেন, কিন্তু শেখ হাসিনা তো তার কন্যা, উনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন একটা রাজনৈতিক পরিমণ্ডলে। সো ওনার পলিটিক্যাল এক ধরনের গ্রুমিং ছোটবেলা থেকেই সাবকনশাসলি হলেও আছে। বেগম খালেদা জিয়া না, জিয়াউর রহমানেরই তো কোনো রকম কোনো পলিটিক্যাল কোনো গ্রুমিং ছিল না। উনি ঘটনাচক্রে এমন একটা পরিস্থিতি হয়েছিল 7 নভেম্বর, মানে টু সাম এক্সটেন্ট ক্ষমতা আসলে তার উপরে এসে পড়েছিল, তো তিনি সেখান থেকে করলেন এবং উনি একটা দল তৈরি করলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি দল হিসাবে তৈরি করার কৃতিত্ব আসলে জিয়াউর রহমানের না, এটা খালেদা জিয়ার। কেন বলছি? জিয়াউর রহমান ক্ষমতায় থেকে দল তৈরি করেছেন এবং এই পারসেপশন আছে ক্ষমতায় যখন আপনি থাকেন অনেক মানুষ আপনার সাথে আসতে চায়,
যদি এটাকে আমি ছোট করে দেখি না, কারণ এরশাদ তার দ্বিগুণ সময় ক্ষমতায় ছিল, কিন্তু উনি যেটা দল বলে যেটা বানিয়েছেন, ইটস আ বাঞ্চ অফ ক্লাউনস। সো উনি মানে ক্ষমতায় থাকলে যে দল তৈরি করা যাবে তা না। কিন্তু এই দলটাই পরবর্তীতে যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় একজন গৃহিণী, যিনি রাজনীতি না, তার মানে আবারও বলছি, তার হাজব্যান্ড মিস্টার জিয়াউর রহমানও যে জায়গা থেকে রাজনীতি শুরু করেছেন, এটাও ঠিক রাজনীতির গ্রুমিং হয় না, আপনি ক্ষমতায় থেকে করছেন। সেই দলটাকে তিনি আসলে এই যাবতীয় কষ্ট করে মাঠে থেকে রাস্তায় থেকে, লাইফ খুব কমফোর্টেবল ছিল না। একজন মিলিটারি অফিসারের ওয়াইফ, তারপরে দেশ স্বাধীন হওয়ার কারণে একজন মেজর থেকে খুব দ্রুত একজন মানুষ উপসেনা প্রধান, সেনা প্রধান, প্রেসিডেন্ট হয়ে গেল। সো খুবই নিশ্চিত, চমৎকার একটা জীবন, নিরাপদ একটা জীবনের মধ্য থেকে উনি রাস্তায় এসে দাঁড়ালেন। ওইখানেও অসাধারণভাবে ফিট ইন করলেন, অসাধারণভাবে ফিট ইন করলেন, এবং অসাধারণ সব রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন। যে 86 নির্বাচনের কথা আসছে, অসাধারণ সব রাজনৈতিক সিদ্ধান্ত উনি নিলেন। এই যে আপনি বলছেন যে কষ্ট সহিষ্ণুতা, কিন্তু তখন থেকেই শুরু তার। এবং ট্রুলি, আবারও বলছি উনি ভুল করতে পারেন, কিন্তু ট্রুলি উনি এই দেশকে, এই দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছেন, সেখান থেকেই শুরু। এবং পরবর্তীতে এসে যেটা ওই যে বললেন শেখার কি আছে, রাজনীতিবিদদের শেখার আছে এটা। তুষার ভাই যেটা বললেন, এই দেশে জন্ম, এই দেশে যেন মরি, আমরা মুখে বলি, আমরা করি না। শেখ হাসিনা পালিয়ে গেছেন না ফাইনালি, এবং তার দেশের তার নেতাকর্মীদেরকে বিপদে ফেলে এবং উস্কাচ্ছেন বিদেশ থেকে, তাদেরকে আরও বিপদে ফেলার জন্য। বেগম খালেদা জিয়া করেন নাই, উনি ডিল অফার করা হতে পারে, হয়েছে, অনেক কিছু উনি করতে পারতেন। ইভেন 5 আগস্টের পর উনি লন্ডনে থেকে যেতে পারতেন, উনি কিছুই করে শেষ পর্যন্ত আবার ফিরে এসছেন। সো কেউ যদি মনে করে এই দেশের জন্য কিছু সে করতে চায়, সে এটা শিখতে পারে। নাম্বার 2, যে বলছি বারবার, আপনার বিরুদ্ধে বাজে কথা, নোংরা কথা, আক্রমণাত্মক কথার বিরুদ্ধে যে ডিসেন্সি দেখিয়ে আপনি মানুষকে জিততে পারেন। আমাদের ঈদ আছে তো, জন্মগত আমাদের কথা হলো প্রবৃত্তি আছে। আপনাকে যখন আমি ক্রুদ্ধ হয়ে কিছু বলবো, আপনারও প্রবণতা হবে পাল্টা ক্রুদ্ধ কথার জবাব দেয়া। তো এটার বাইরে গিয়ে ডিসেন্সি দেখিয়ে, সৌজন্য দেখিয়ে, ভদ্রতা দেখিয়ে, মার্জিত অ্যাটিটিউড দেখিয়ে যে আপনি আদতে মানুষকে জিতে নিতে পারেন, সেটা আসলে সম্ভব। সেটা প্রকৃত উদাহরণ ছিলেন তিনি। আমরা একদম এটাই খুবই, এটা একটু বলি, এটা শুধু রাজনীতিবিদ না, আমার মনে হয় ব্যক্তি, যে কোনো ব্যক্তিও এটা শিখতে পারেন। আমাদের সমাজে কিন্তু এই জিনিসটার ভীষণ অভাব, ডিসেন্সির অভাব, উনি সেটা ছিলেন। আজকে খালেদা জিয়ার দৈহিক মৃত্যু ঘটেছে। খালেদা জিয়ার গোটা জীবন, আমরা এতক্ষণ যা কথা বললাম খুবই অল্প হলো বলা, এবং খালেদা জিয়ার গোটা জীবনের যেই শিক্ষা, যদি মানুষ হিসাবেও আমরা যদি সেই শিক্ষাটুকু যদি নেই, যে সহনশীলতা, ধৈর্য ধরা এবং আপোষ না করা, এবং প্রতিপক্ষকেও কটূক্তি না করা, এই 3টা বিষয় যদি আমরা যদি মানুষ হিসাবেও খালেদা জিয়ার কাছ থেকে যদি শিক্ষা নেই, এবং আমরা তো মানুষ, সার্বভৌম একটি অঞ্চলের মধ্যে আমরা থাকি, এবং দেশপ্রেম, যেই দেশপ্রেম খালেদা জিয়া দেখিয়েছেন, তার প্রয়াত শহীদ স্বামীর কাছ থেকে তিনি সেটা পেয়েছিলেন। তার স্বামী সৈনিক ছিলেন, কিন্তু তার বাবা তো একজন ব্যবসায়ী ছিলেন। কিন্তু তিনি কিভাবে সেটা অর্জন করলেন, এবং খালেদা জিয়া খুবই মিতব্যয়ী ছিলেন, এটা আমি এটা বলি। খালেদা জিয়া খুবই হিসেব করে চলতেন। আমরা একটা সংগঠন করেছিলাম সবার আগে বাংলাদেশ, এটা খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমেই সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই সবার আগে বাংলাদেশের আমি একজন সদস্য। সেটার আমরা প্রথম কনসার্টটি করেছিলাম বিজয় দিবসে 2024-এর মানিক মে অ্যাভিনিউতে। সেই কনসার্টের দাওয়াতপত্র নিয়ে তার বাসায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল, এবং সেখানে যাওয়ার পরে তিনি প্রথমেই দাওয়াত কার্ডটি হাতে নিলেন, পড়লেন, এবং তখন বললেন যে, না খুলেই বললেন যে রুনালালা যাবে। এই যে তিনি বললেন, আমরা বাংলাদেশের অনেক জাতীয় শিল্পীদেরকে সেখানে নিচ্ছি, তো তিনি গান শুনতে পছন্দ করতেন। বিশেষ করে রুনালালা তার প্রিয় শিল্পী ছিলেন। উর্দু গান, বাংলা গান তার খুবই প্রিয় ছিল, এবং বাংলা গানের শিল্পী হিসেবে রুনালালাকে তিনি খুবই পছন্দ করতেন। এবং বিজয় দিবসে আমরা সেই কনসার্টটি করেছিলাম, আমাদেরকে তিনি ধন্যবাদ দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে বেশি খরচ করো না, এই যে কনসার্ট করতে, গান বাজনা করতে গিয়ে আবার বেশি খরচ করো না, সামনে অনেক কাজ আছে দেশের। এই যে তিনি সেই সময় বেরিয়ে আসার পরে একজন ছাত্রনেতা ছিলেন আমাদের সাথে, শহীদুদ্দিন চৌধুরী এনি, যিনি বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব। এনি ভাই বললেন যে এইটা শুনে হাইসো না, আগে তাকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য দাওয়াত দিতে যাইতাম, বলতেন যে কেক টেক কাটাকাটি কি, এত খরচ করা যাবে না, কমায় খরচ করো।
কে কে 1 টাকাই তো। আমাদের শিল্প সংস্কৃতি এবং আমাদের পুরো দেশকেই আসলে তিনি লালন করেছেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে।